তোকে আসলে চড়ানো দরকার। আদ্রিস ভাইয়ের সব কথা শোনার পরও তোর সিদ্ধান্ত নিতে এত সময় লাগে কেন? তোর উচিত ছিল কালকে রুমে এসে নিজের সিদ্ধান্ত বদলে ওনাকে জানানো। মিম বিমর্ষ গলায় বলল, বিয়ের মতো সিদ্ধান্ত এত দ্রুত নেওয়া যায় না, এটা তুই জানিস ফারহা। তারপর আমার মাঝে যে ট্রাস্ট ইস্যু, ইনসিকিউরিটি আছে, এর জন্যই এতটা সময় লাগছে। ফারহা এবার ভীষণ বিরক্ত মাখা কণ্ঠে বলল, তোর সমস্যা কি মিম? এই টপিক নিয়ে আর কতদিন? এমন হলে সারা জীবন আনমেরিড হয়েই কাটাতে হবে। অ্যাটলিস্ট একজনের উপর ভরসা করে দেখ তুই। আদ্রিস ভাইকে সবাই ভালো বলছে, তুই একমাত্র বান্দা যে কিনা ওনাকে এত সন্দেহ করছিস। আর এই সন্দেহের কারণ কি? অন্যান্য ছেলেরা টিচ করেছে তাই? যেটার সাথে ওনার কোনো সম্পর্কই নেই সেটাই ওনাকে জড়াচ্ছিস কেন? মিম গোমরা মুখে চেয়ে রইল ফারহার পানে। ফারহা পুনরায় বলল, শোন মিম, তোকে একটা ভালো পরামর্শ দেই, ফ্রি অ্যাডভাইস আর কি। সারা জীবন কাজে লাগবে। এ পৃথিবীতে সবসময় সবাইকে এক পাত্রে মাপি না, এক একজনের জন্য এক এক ইন্ডিকেটর। তেমনই আদ্রিস ভাই, উনি ভীষণ ভালো একজন মানুষ। সবার সাথে ওনার ব্যবহার ভীষণ ভালো। আমাদের সিনিয়র ভাই কিংবা আমাদের ক্লাস নেয় রোজ এ কারণে না, ওনাকে সবাই ভালো বলে। স্যাররা, সিনিয়র ভাইরা সবাই ভালো বলে। তাহলে আর সন্দেহের অবকাশ কোথায়? মিম নিশ্চুপ রইল। এখন ফারহার কথাগুলোও তাকে ভাবাচ্ছে। কোনো সন্দেহ নেই, আদৃশ্যেরও ফারহার কথাগুলো তার সিদ্ধান্তকে ইতিবাচক দিকে নিয়ে যাচ্ছে। ফারহা পুনরায় বলল, আল্লাহ না করুক আদ্রিস ভাই যদি কখনো কিছু করেও বসে, তাহলে তুই কি কান্না করে সব ভাসিয়ে দিবি নাকি? মেন্টালি দিক দিয়ে তুই স্ট্রং আছিস, সো তুই নিজেকে সামলে নিতে পারবি। তবে আমার মনে হয় না এমন পরিস্থিতি কখনো আসবে। সে আরও যোগ করল, আমার চাচা যখন হসপিটালে ভর্তি হয়েছিল তখন আদ্রিস ভাই যতটা সম্ভব ওনাকে দেখে রেখেছে। যতটুকু সেবা করা এবং করানো সম্ভব উনি সবটা করেছেন। এমন মানুষের আচরণ দেখে তো আর কোনো সন্দেহই থাকা উচিত না। আর আঙ্কেল আন্টি তো তোর ভালোই চায়, তাই না? ওনারা তো সব দেখে বিয়ের কথাবার্তা এগিয়েছে। তাহলে তোর এত চিন্তা, এত সন্দেহ কেন? এক সময় না এক সময় তো তোকে বিয়ে করতেই হবে, সংসার করতেই হবে। তাহলে এখন আদ্রিস ভাইকে রিজেক্ট করছিস কেন? উল্টো তোর তো প্রথমেই রাজি হয়ে যাওয়া উচিত, কারণ উনি তোর পূর্ব পরিচিত। যদিও অ্যাজ এ স্যার, অ্যাজ এ সিনিয়র ভাই, তারপর আমি মনে করি এতে তোর অনেক সুবিধা হবে। বিয়ের পর আনকমফোর্টেবল লাগবে না, ওনাকে ইজিলি মেনে নিতে পারবি। এই যে হাজার হাজার বেনিফিট দেখার পরও তুই কি বিয়েতে রাজি হবি না? মিম ভাবনায় মশগুল হলো। এই মুহূর্তে হঠাৎ তার মন বলছে, আদৃশ্যের মতো ভালো পাত্র হাতছাড়া করা উচিত নয়। যদি আদৃশকে হাতছাড়া করে তাহলে হয়তো ভবিষ্যতে পস্তাতে হতে পারে তাকে। আল্লাহ হয়তো ভালোর জন্যেই আদৃশকে তার জীবনে পাঠিয়েছে। সে যদি খারাপই হতো তাহলে এতজনে ইতিবাচক কথা নিশ্চয়ই বলতো না। মিম এবার খানিক নড়ে চড়ে বসল, রয়ে শয়ে সন্দেহের সুরে জিজ্ঞেস করল, ফারহা, সত্যি এ বিয়েতে আমার রাজি হওয়া উচিত? ফারাহের দৃষ্টি চকচক করল। সে উৎফুল্ল হয়ে বলল, অবশ্যই, ভালো কাজে দেরি করতে নেই। কিন্তু আমার কেমন যেন ভয় করছে, বুকের ভেতর অস্থির লাগছে, অদ্ভুত এক অনুভূতি কাজ করছে। ইস, এত চিন্তা কিসের? আঙ্কেল আন্টি তো বিয়েতে রাজি, তারা জানে তুইও রাজি। তাহলে তাদের আর এক্সট্রাভাবে কিছু জানাতে হবে না। এবার আদ্রিস ভাইকে কালকেই নিজের ডিসিশন জানিয়ে দে। আমি পারবো তো? কেন পারবি না? এতে এত ভয়ের কি আছে? মিম আর কথা বাড়ালো না, হাতের মুঠো শক্ত করল। অতপর কুঞ্চিত ভাব নিয়ে চোখজোড়া বন্ধ করে লম্বা নিঃশ্বাস টানল। সিদ্ধান্ত নিল আল্লাহর উপর আস্থা নিয়ে এই বিয়ে করবে সে। গাইনি লেকচার ক্লাস শেষে মেডিসিন ওয়ার্ডের ক্লাস চলল টানা 2 ঘন্টা। আজকের ক্লাস নিল অন্য এক রেজিস্ট্রার। আদৃশ একজন রোগীকে অ্যাটেন্ড করতে ব্যস্ত বলে আজকের ক্লাস নিতে পারল না সে। টানা 2 ঘন্টার ক্লাস শেষে ছেলেমেয়েরা গোল হয়ে বসে রইল। আগামীকাল গাইনির আইটেম বলে সে বিশেষ ওয়ার্ডের এক কোণে বসে আলোচনা করছে সবাই। এতক্ষণ যাবৎ চাতক পাখির ন্যায় আদৃশ্যের অপেক্ষা করছিল মিম। ক্লাসের মাঝেই ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখছিল। এই বুঝি আদৃশ চলে আসবে। মাঝে সবার চোখে ফাঁকি দিয়ে আর চোখেও দেখছিল আদৃশ্যের আনাগোনা। অপেক্ষা ছিল শুধু ক্লাস শেষ হওয়ার। 10 মিনিট পর এক পর্যায়ে সে আদৃশ্যের দেখা পেল। আদৃশ তখন স্টেথোস্কোপ দিয়ে পেশেন্টের হার্টবিটের শুনছিল। মিম গিয়ে তার ঠিক পিছনটাই দাঁড়ালো। সে রোগীর দিকে
মনোযোগী হওয়ায় মিমকে ঠিক লক্ষ্য করল না। আদৃশ্যের কাজ শেষ হতেই সে স্বভাবত পিছনে ফিরতেই চমকে উঠল। ফলস্বরূপ কয়েক কদম পিছিয়ে পেশেন্টের বেডের সাথে ধাক্কা খেতে নিল। কিন্তু এর পূর্বেই মিম তার হাত আঁকড়ে ধরে এই পরিস্থিতি হতে তাকে উদ্ধার করল। অতপর দুজনের স্বাভাবিক পরিস্থিতিতে উপনীত হলে আদৃশ বোকাশোকা হাসি দিল। তা দেখে মিম স্বাভাবিক থাকার চেষ্টা করেও পারল না। ফলে নিকাবের আড়ালে ঠোঁটে টিপে হেসে নিল সে। তাদের এই মুহূর্তটা বেশ ভালোভাবেই উপভোগ করল উপস্থিত নার্স, পেশেন্ট ও স্টুডেন্টরা। ভীষণ লজ্জায় পড়ে গেল মিম। সে ততক্ষণে জিজ্ঞেস করল। কিছু বলবে কি? মিম এক বাক্যে জবাব দিল। তাহলে ওয়ার্ডের এক কোণে গিয়ে কথা বলি, এভাবে সবার সামনে কথা বলা যায় না। এই বলে আদৃশ যেতে নিল, কিন্তু মিম দ্বিধা দ্বন্দ্ব ও ভয়ের কারণে তাকে সে মুহূর্তেই থামিয়ে দিয়ে বলল, এখন না, আমি ক্লাস শেষ হলে আপনার সাথে কথা বলবো। আদৃশ চোখজোড়া বড় বড় করে বলল, ক্লাস শেষে 3 ঘন্টা অপেক্ষা করা সম্ভব না। তুমি নিশ্চয়ই কোনো ভালো সংবাদ এসেছো, তাই না? আড়ালে লাজুক হাসি হাসল মিম, সাথে তার আঁখি চোগলও হেসে উঠল। আদৃশের নজর এড়ালো না সে। আঁখি চোরার পরিবর্তন। সে জিজ্ঞেস করল, এই হাসি কি আমি পজিটিভলি নেব? মিম ঈষৎ চমকে উঠল। বিস্ময়ে মুখ ফসকে বেরিয়ে গেল। আপনি জানলেন কি করে আমি হাসছি? আদৃশ হাসল, বলল, তোমার এই চোখ জোড়া স্পষ্ট বলে দিচ্ছে তুমি হাসছো। আচ্ছা, তাহলে কি তুমি হ্যাঁ বলছো? মিম জবাব দিল না। এতক্ষণ এই হ্যাঁ বলার জন্যেই অপেক্ষা করছিল সে, অথচ এখন তা বলতে ভয় হচ্ছে। তার ভিতরে অস্থিরতা হচ্ছে, বুকের ভিতরে তোলপাড় হচ্ছে, কেননা এই এক শব্দই তার জীবন পরিবর্তন করে দিতে পারে। সে কিছুক্ষণ সময় নিল, অতপর আদৃশ্যের প্রশ্নের জবাব দেওয়ার জন্যে সে প্রস্তুত হলো। কিন্তু তন্মধ্যে তার ক্লাসের সবাই পরের লেকচার ক্লাসে চলে যাওয়ায় ফারহা তাকে ডাকতে এলো। মিম তবুও কিছু সময় নিতে চাইল, কিন্তু ইতিমধ্যে তাদের ক্লাসে স্যার ঢুকে পড়েছে। সময় মতো না যেতে পারলে আজকের ক্লাস আর করা হবে না। এজন্য অগত্যা ফারহা মিমকে জোরপূর্বক নিয়ে গেল। ওদিকে সে আদৃশের প্রশ্নের জবাব দেয়নি বলে অস্থির আদৃশ হাঁক মেরে জিজ্ঞেস করলো, কিন্তু আমি জবাব পেলাম না এখনো। পথিমধ্যেই আদৃশের কথা শুনে মিম আর সময় লাগালো না। অস্থিরতা ও উত্তেজনা নিয়ে গলা উঁচিয়ে পড়ল। হ্যাঁ। এই বলতে বলতে মিমকে ওয়ার্ড থেকে নিয়ে গেল ফারহা। পিছে মিমের ইতিবাচক জবাবে আদৃশ্যের জানে যেন পানি ফিরে এলো। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সে। তীব্র উত্তেজনায় চাপা হাসি বিস্তার করল তার অধর জুড়ে। বিড়বিড় করে বলতে লাগলো, At last, you will be my wife, Miss Mishmish, ওরফে মিস মিম। ঠিক সপ্তাহ পর শুক্রবারে আদৃশ ও মিমের আকদ সম্পন্ন হলো। পারিবারিকভাবে সিদ্ধান্ত হলো ফাইনাল প্রফের পর যে 2-3 মাস সময় থাকে, সেই সময়ে পরিপূর্ণ আনুষ্ঠানিকতার মাধ্যমে মিমকে তুলে দেওয়া হবে। এতে সকলে খুশি হলেও নাখোশ হলো আদৃশ। বেচারা ভেবেছিল নতুন বউ নিয়ে নতুন এক বাসায় উঠবে সে, সেখানে তাদের দুজন মিলে ছোট্ট একটা সংসার হবে। কিন্তু বড়দের সিদ্ধান্তে সব ভেস্তে গেল। আদৃশ তীব্র বিরক্তিতে বিড়বিড় করে বলল, এখন বিবাহিত হয়ে ব্যাচেলর লাইফ লিড করো আদৃশ মিয়া। তোমার কপালটাও একদম ফাটা কলসির মতো, বউ পেয়েও পেলে না তুমি। দুই পরিবারের কথাবার্তার মাধ্যমে সিদ্ধান্ত হলো আজ রাতটা আদৃশ মিমদের বাড়িতেই কাটাবে। এতে আদৃশের মত চাওয়া হলে সে সাথে সাথেই রাজি হয়ে যায়। তার এই আগ্রহ দেখে তার বোন নদী এক পর্যায়ে টিপ্পনি কেটে বলে বসে, এত অস্থির হয়েও না ভাইয়া। তোমার এত লাফালাফি দেখে শেষমেশ আমার একমাত্র ভাবে ভয় না পেয়ে বসে, না জানি ভেবে বসে কি এক লুচু বর পেয়েছে সে। নদীর এহেন কথায় আদৃশ তার মাথায় গাঁটটা মেরে বলে, তোর বিয়ে হলে তোর বরকে ফার্স্ট নাইটে তোর কাছে থাকতে দেবো না, তখন বুঝিস। নদী এবার আরো খোঁচা মেরে বলল, ও ফার্স্ট নাইট, আজকে যে তোমাদের ফার্স্ট নাইট তা তো ভুলেই গিয়েছি আমি। শোনো ভাইয়া, আজকের রাতে ভাবি যেন তোমার বিরুদ্ধে কোনো অভিযোগ না করে। ভাবিকে একটু ক্ষান্ত দিও,
আদৃশ পুনরায় নদীর মাথায় গাঁটটা মেরে বলে, ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে। যা ভাগ এখান থেকে, আমাকে আমার বউয়ের কাছে যেতে হবে। হয়তো অনেক অপেক্ষা করেছে সে আমার জন্য। নদী মিটিমিটি হাসলো আদৃশ্যের কথায়। ভাইয়ের এই ধৈর্যহীনতা দেখে সে মিমের মাকে বলে দ্রুত মিমের রুমে যাওয়ার ব্যবস্থা করলো। 20 মিনিটের মাঝে আদৃশ রুমে প্রবেশ করলো। মিম পূর্ব হতেই রুমে বসেছিল। আদৃশ রুমে প্রবেশ মাত্রই দরজার খিল লাগিয়ে দিল। দরজার নিকটে দাঁড়িয়েই বলল, আসসালামু আলাইকুম। মিম ভীষণ শঙ্কিত ও আড়ষ্ট ভাব নিয়ে বসেছিল। আদৃশের সালাম শোনা মাত্রই দুরু দুরু বুক নিয়ে মিনমিনের স্বরে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। অনাড়ম্বর সাজসজ্জায় সজ্জিত হয়েছে মিমের রুম। সেই রুমের খাটের উপর চুপচাপ বসেছিল সে। দুশ্চিন্তায় ছিল ভীষণ। হঠাৎ রুমে আদৃশের উপস্থিতিতে চমকে উঠল সে। ভয়ে বুক দুরু দুরু কাঁপতে লাগলো। ভেতরে ভীষণ অস্থিরতা কাজ করলো। চিন্তা ভাবনা সব এলোমেলো ভাবে ছড়িয়ে গেল। আদৃশ এসেই মিমকে সালাম দিল। কয়েক সেকেন্ডের জন্যে মিম সালামের কী জবাব দিতে হয় সেটিই ভুলে বসল। কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে সালামের জবাব দিল সে। আদৃশ এসে তার সম্মুখে বসল। সরাসরি তার দিকে দৃষ্টি স্থাপন করল। সে খানিক ভরকে উঠল। আদৃশের এহেন চাহনিতে সে কিছুটা অস্বস্তি বোধ করল। সে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। আদৃশ তবুও চেয়ে রইল তার দিকে। আদৃশের দৃষ্টি মিমের এই নতুন রূপের উপর। সে নিজের মাঝেই নিজেই ভীষণ অবাক হলো। এই কি সেই মেয়ে যাকে একদম সাধারণ রূপে কিছুদিন পূর্বে দেখে এসেছে সে? কি মায়াবী লাগছে তার মিশমিশকে। এখনও তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সামনে চুপচাপ বসে থাকা এই মেয়েটিই তার অর্ধাঙ্গিনী। বাকি জীবনটা এই মেয়েটার সাথেই তাকে কাটিয়ে দিতে হবে। সে কোনো ক্রমে আছে কিনা নিশ্চিত হতে মিমকে বলল,